এনার্জি কি চুরি হয়? মানে আমি কারোর কথা ভাবছি, তার কথা ভাবলেই আমার এনার্জি লো ভাইব্রেশনে যাচ্ছে। সেক্ষেত্রে এনার্জি কি চুরি হয়? একদমই এনার্জি। এরা কারা ছিল এবং এরা কেনই বা আমাকে বিনা দোষে এইভাবে সাফার করালো, আর এখন আমার কি করণীয়, আমি কিভাবে বেরোবো, এইটা নিয়ে উনি আমার কাছে এসেছিলেন। মাল্টিপল অ্যাফেয়ার্স আছে হাজব্যান্ডের, এবং যে স্বচ্ছতা রেখে জীবনে বাঁচার সাহস রাখেন, যিনি রাখেন, তিনি ঈশ্বরের দরবারে আসেন। বাকিরা রিভেঞ্জ গেম খেলবে, ওই কালা জাদুতে যাবে বা এই ধরনের কাজকর্মের মধ্যে নিজেদের ইনক্লাইন্ড করবে। বারবার একই ধরনের কষ্ট, একই ভুল, একই ধরনের মানুষ জীবনে কেন আসে? কখনো কি মনে হয়েছে একই ধরনের লুপে আমরা কোথাও আটকে গেছি? হ্যাঁ, এটাকে কার্মিক লুপ বলে। আজ আমরা কথা বলবো সেই লুপ কিভাবে তৈরি হয় এবং সেই লুপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আজকে আমাদের সাথে আবারও সুপ্রভাতী। কেমন নমস্কার। লাগছে দি খুব এতদিন ভালো বাদে এসে? লাগছে, আবার এসে খুব ভালো লাগছে। আজকের বিষয়টা একটু আলাদা। কার্মিক লুপ নিয়ে আমরা কথা বলবো। কিন্তু কথা বলার আগে এমন কিছু রিয়েল স্টোরি জানবো আপনার ক্লায়েন্টের কাছে। আপনার কাছে এসেছে এমন কোনো স্টোরি কার্মিক লুপে? আহ, তো গতকালই একজন ক্লায়েন্ট এসেছিলেন, ভদ্রমহিলার বয়স 46-7 এরকম হবে। তো ওনার শাশুড়ি মা, উনি 15 বছর আগে বিয়ে হয়েছে। শাশুড়ি মার উদ্দেশ্যই ছিল কোনোদিন ছেলের সাথে থাকতে দেবেন না একসাথে, ঠিক আছে? এবং উনি রিনাউন্ড একজন কলকাতার রিনাউন্ড ডান্সারের ডান্স ট্রুপে ছিলেন, নাচ করতেন। বিয়ে করার সময় শর্ত দেওয়া হয়েছিল যে নাচ করা যাবে না, বিয়ে করতে হলে নাচ করা যাবে না, গান বন্ধ করতে হবে। এখান থেকেই চেনার একটা জায়গা ছিল যে এটা কিন্তু কার্মিক রিলেশনশিপ হতে চলেছে। কিন্তু ভালো পাত্র দেখলে মেয়েকে পাত্রস্থ করতে সব বাবা মাই চান। তো সেক্ষেত্রে ছেলে ভালো চাকরি করছে, সেই কারণে তাকে দেওয়া হয়েছিল। এবং তিনি 15টা বছর অপেক্ষা করেছেন যে স্বামীর সাথে কিভাবে তার সহাবস্থান হবে, কারণ তিনি তাকে বাইরে বাইরে পাঠিয়ে কাজ করানো হয়েছে। তিনি বাইরে বাইরে পোস্টেড ছিলেন চাকরি সূত্রে, এবং তিনি অনেক উচ্চ পদস্থ জায়গায় মানে ছিলেন, এবং সেখানে তার সাথে কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয়নি, কোনো ম্যারিটাল অ্যাটাচমেন্ট নেই। যে কষ্টটা উনি পেয়েছেন, ওনার একটি ছেলে হয়েছে, সেই ছেলেটিকে নিয়েও বাপের বাড়ি থাকতে বলা হচ্ছে, এরকম আমি শুনলাম। খুবই খারাপ লাগছিল। কনসালটেশন প্রথমে উনি বুক করেছিলেন, এগুলো বললেন। এবং 15 বছর অপেক্ষা করাকালীন এখন তিনি 3-4 বছর আগে ডিসকভার করছেন মাল্টিপল অ্যাফেয়ার্স আছে হাজব্যান্ডের, এবং বাড়িতে যখন আসছেন তাদের ফোন আসা, তাদের সঙ্গে ইন্টিমেসি বা তাদের এগুলো দেখে উনি একেবারে ভেঙে পড়েছেন যে আমি অপেক্ষা করলাম। এবং আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি শাশুড়ি মাকে জানাননি বিষয়গুলো? উনি হাসছেন, শাশুড়ি মা হাসছেন এবং হেসে হেসে বলছেন যে কেন করছিস এগুলো, করিস না করিস না, মানে রীতিমতো মানে কোনো এফার্ট নেই, বেশ করেছে, তুমি সাফার করো, ঠিক আছে? কার্মিক লুপ। এবং উনি বাধ্য হয়েছেন এই 3-4 বছরে বেশ কিছু মানুষের সাহায্য নিয়ে আবার তিনি কি করেছেন, ওনার যে নাচের বেশ ভালো ডান্সার ছিলেন উনি, সেই জায়গাটা শুরু করা, সেটা মনের জোরে উনি করেছেন, এগুলো করেছেন। কিন্তু উনি রিলেশনশিপে তো হ্যাপি নন, এবং উনি চাইছেন যে বেঁচে থাকার জন্য এতটাই লোনলি, কারণ ছেলে এখন বড় হয়ে গেছে, সে তার প্রফেশনের জন্য বাইরে চলে যাচ্ছে, এবং তিনি শ্বশুরবাড়িতে না শাশুড়ি মা তাকে কোনোদিনও ভালোবেসেছেন, হাজব্যান্ড বাইরে বাইরে ছিলেন। বুঝতে পারছো তো ব্যাপারটা? এই লুপটা থেকে উনি বেরোবেন কি করে? এবং উনি মনের জোরে যেটা পজিটিভ করেছেন সেটা হচ্ছে উনি আবার নিজের নাচ গানটা শুরু করেছেন। তার ফলে নতুন কিছু মানুষের সাথে ওনার পরিচয় হয়েছে। ভদ্রমহিলা ভীষণ সুশ্রী, আমি দেখলাম, ভীষণ ভালো, কনফিডেন্ট। কিন্তু উনি চাইছেন কি যে ওনার এই যে সারা জীবন ধরে এই যে রিলেশনশিপের যে সাফারিংটা চললো, এরা কারা ছিল এবং এরা কেনই বা আমাকে বিনা দোষে এইভাবে সাফার করালো, আর এখন আমার কি করণীয়, আমি কিভাবে বেরোবো, এইটা নিয়ে উনি আমার কাছে এসেছিলেন। তো এই যে এগুলো হচ্ছে কার্মিক লুপ। এবং তিনি অনেক পরে ডিসকভার যখন করলেন যে না, আমার জন্য কেউ নয়, এইবার আমার সেলফ এস্টিম বা সেলফ ওয়ার্থটাকে নিয়ে কাজ করা উচিত, আমি এই লুপ থেকে বেরোবো। আমি একভাবে লুপে ঘুরছি, ঠিক আছে? একই লুপে কি না, আমাকে একটা এক্সপেকটেশন দিয়ে রাখা হয়েছে এবং আমাকে ফাইন্যান্সিয়ালি একেবারে ব্রোকেন করে রাখা হয়েছে, যাতে আমি
যে কোনো ডিসিশন নিতে গেলে তোমাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হয়। এই জন্য আমাদের বলা হয় কি যে আমি ফেমিনিজমের পক্ষে কথা বলছি না যে মেয়েরা কিছু করবে, কারণ যখনই তাদের লাইফে এরকম দশা হবে তারা যেন বেঁচে থাকার জন্য রসদটুকু পায়, এই রেজিলিয়েন্স পাওয়ারটাকে অ্যাক্টিভেট করার কিছু জন্য না কিছু পায়। করা উচিত। লুপ থেকে বেরোনোর প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির উপর কাজ করতে হবে। তোমার কি ক্রিয়েটিভিটি আছে, তোমার কি যোগ্যতা আছে, সেটাকে আরো এনহ্যান্সমেন্ট দিয়ে আমাকে সমাজের সামনে নিজেকে প্রেজেন্ট করা। আমি তো অন্যায় কিছু করছি না। তো লুপ থেকে বেরোনোর জন্য এরকম অনেক উপায় রয়েছে, যেগুলো স্পিরিচুয়াল সিকার্স হলে যেটা হয় ঈশ্বরের অনেক এনার্জির থ্রুতে সেটা জেনে করা, এগোনো প্রেডিকশন ওয়াইজ করতে হয়। এইরকম কার্মিক লুপে এক একজন ফাঁসেন, যার 15-20 বছর ধরে ধ্বংস হয়ে গেছে সবকিছু, কিন্তু তিনি কিছু করতে পারছেন না, স্টাক। এবং স্টাক থাকাকালীনই কিন্তু মানুষ বেশি ডিপ্রেসিভ হয়, সুইসাইড করে, অবসাদে ভুগতে ভুগতে তার নানান রকম মেন্টাল ডিজিজ আসে। তো সেখান থেকে তো বেরোতে হবে মানুষকে। একদম এই প্রসঙ্গতে আমি আসবো। এই যে লুপ থেকে বেরোনো বললেন, কেউ এমন একজনকে বিয়ে করেছে, বিয়ের পরে বুঝতে পারছে যে তার পার্টনার কার্মিক। এবার সে তো লুপে আছে, এখন সে কি করবে? এখন তার জন্য রেমেডি কি? আমরা যারা রয়েছে, এবার পার্টনার বলতে শুধু হাজবেন্ডকে আমি বলছি না, শাশুড়ি মা হতে পারে, কার্মিক রিলেশন তো বিয়ের পর যেকোনো বা কেউ বিয়ের হতে আগে পারে। যে কারোর সাথে হতে পারে। তো সেক্ষেত্রে সে কি করবে? লুপ থেকে বেরোবে কি করে? এক তো যেটা তার ডেস্টিনি তাকে ভোগ করতেই হবে, কিন্তু তারপরেও যাতে তার এফেক্ট না হয় এমন কিছু কি করা যায়? অবশ্যই যায়। এক্ষেত্রে নতুন প্রসঙ্গ নিয়ে আসতে হয়, যেটা আগে এক্ষুনি আলোচনা করলাম যে ও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ওপর কাজ করবে বলে এগিয়েছে, এটা একটা ভীষণ পজিটিভ স্টেপ ছিল। আর যেটা মানুষজনের করা উচিত সেটা হচ্ছে নিজেদের যে স্টেটটা আছে, মানে আমার যে অবস্থান, যে স্ট্যাটাস কোটায় আমি বিলং করছি, সেই অবস্থান থেকে নিজেদেরকে উন্নত স্তরে নিয়ে যাওয়া। স্পিরিচুয়ালিটির ভাষায়, আধ্যাত্মিকতার ভাষায় এটাকে মানে 3D ডাইমেনশন থেকে 5D ডাইমেনশনে শিফটিং বলে। এটা কোনো ভৌতিক স্তরে গমন নয়, যেমন স্বর্গ, মর্ত, পাতাল বলি না, যে 3D থেকে মনে হয় 5Dতে আমার কোনো উত্তরণ হচ্ছে, আমি পাশ করে যাচ্ছি। এটা তোমার মানসিক অবস্থা, যেটা প্রত্যেক মানুষকে করতে হবে। আমি ফেসে আছি, সাপোজ আমি ফেসে আছি কোনো স্টাক সিচুয়েশনে 10 বছর ধরে, তাহলে আমি তো এবার এইভাবে থাকতে থাকতে আমার কোনো পাওয়ারলেস অবস্থায় আমি মারা যাব। অথবা আমি এমন একটি মানুষে পরিণত হব যে অন্যান্যদের সেই টক্সিসিটিটাই দেবে, সাফারিং হতে হতে আমার যে সেলফটা জন্ম নিয়েছে, আমি সবাইকে সেই ডিপ্রেশনটাই দেব, চিৎকার করব, অন্যের হার্ম করব, কেন কি আমি আমার ট্রমা থেকে রেসপন্স করছি। তো আমাকে কি করতে হবে, সেই 3D, আমি 3D সেলফে আমার লাইফ যেটা চলছে, ভৌতিক স্তর, ফিজিক্যাল বডি যেখানে বিলং করছে, সেখানে কিছু ঘটেছে যার ফলে আমার ক্ষতি হয়েছে এবং আমি সেখানে আটকে রয়েছি, সেখান থেকে আমি আমার মানসিক অবস্থানকে 5D, 5 ডাইমেনশন, 5th ডাইমেনশনে নিয়ে যাব, যেখান থেকে আমি কিন্তু ঈশ্বরের ভাষা, ঈশ্বরের গাইডেন্স শুনতে পাবো। আমরা যে কোনো ব্যক্তি এটার জন্য যোগ্য, যে কেউ পারবে এটার জন্য। কোনো ট্যারো রিডিং লাগে না, কিছু না। এটা নিজের যে ইনার মানে কোপিং মেকানিজম, নিজের রেজিলিয়েন্স পাওয়ার বাড়ানোর ইচ্ছা শক্তিটুকু থাকতে হবে, উইল পাওয়ার, যে হ্যাঁ আমি এটা না, এখান থেকে বেরোনোর জন্য আমি এটা করতে চাই, আমাকে বলো। এটা বেসিক্যালি ওয়ার্কশপ বেসিসে ডিটেলসে শেখানো হয় কিভাবে নিজের ইনার পাওয়ারে ট্যাপিং করে ইউনিভার্সের সাথে কমিউনিকেশন শুরু করবে। এবং 3D হচ্ছে যেখানে প্রতিযোগিতা আছে, প্রতিদিন ভয় আছে, লড়াই আছে, বেঁচে থাকার সংগ্রাম আছে, টাকা পয়সার একটা দুশ্চিন্তা আছে, বা আমার টাকা পয়সা আছে, কে আমার টাকা পয়সাটাকে অ্যাবিউজ কি করে নিল সেগুলোর চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, সব আছে। এটা হচ্ছে 3D রেলম, যেখানে আমরা সবাই আছি। ঠিক আছে? এই ধরনের, হ্যাঁ, যে এটা হলে কি হবে, ওটা না হলে কি হবে, এই ধরনের একটা পিপল প্লিজিং মেন্টালিটি, ওভার থিঙ্কিং, জেলাসি, সব কিছুই আমাদের শ্যাডো সেলফ নিয়ে আমরা 3Dতে রয়েছি। এইবার 5D হচ্ছে যেখানে অগাধ আস্থা, ঈশ্বরের প্রতি অপার শান্তির অনুভব। এবার তুমি বলবে যে এটা কি করে আসে, এটা একটু প্রসেস লাগে, কিছুই না, বাড়িতে বসেই মানুষজন, এটা হচ্ছে মানসিক উত্তরণ। হ্যাঁ, মানসিক উত্তরণ, মানে আধ্যাত্মিকতার ভাষায় এটাকে এই শিফটিং বলে। হ্যাঁ, তো প্রোফাউন্ড শিফটিংটা তখনই হবে যখন একজন ব্যক্তি চাইবেন। ঈশ্বর ততক্ষণ অবধি কিছু সাহায্য পাঠাবেন না, মানে খুব পার্টিকুলার ইউনিভার্স, মানে আমার আমি কাছে এটা চাই, ডিভাইনের কাছে হেল্প চাইতে হবে, যে আমি না এই অবস্থায় থাকতে পারছি না, আর আমি উল্টে কারোর ক্ষতি করতে পারি না। অনেকে আছে এই রিভেঞ্জ গেমের মধ্যে ঢুকে যায়, ও আমার এটা ক্ষতি করেছে, এবার আমি ওকে দেখে নেব, এটা করব, বেশ এবার এই আনন্দের গেমে আবার একটা স্ল্যাপ আমি খাবো, ওকে একটা স্ল্যাপ আমি দেবো, এই করতে করতে জীবনটা অনেকটা টেনে নিয়ে যায়। ঠিক আছে, ফাইনালি গিয়ে রিগ্রেট করে যে কেউই তো কিছু পেলাম না। তো এটা না করে আমার মনে হয় যে ঈশ্বরের কাছে আবেদন করা যে এইবার আমার কি করণীয়, উনি পথ দেখাবেন। যে মোমেন্ট থেকে একজন সোল বা একজন মানুষ ঈশ্বরের কাছে প্রে করবেন যে আমি এখান থেকে পরিবর্তন চাই,
তুমি যে অবস্থানেই থাকো, তোমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার এক্স হাজব্যান্ড, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, যে অবস্থানে যেভাবে রয়েছে, বা আমার টাকা পয়সা চলে গেছে, ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসি, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তা উনি দেখাবেন। আর ঈশ্বরের পথ কর্ম করার পথ, ম্যাজিক নামায় না, ব্ল্যাক ম্যাজিক হয় না এখানে। যে স্বচ্ছতা রেখে জীবনে বাঁচার সাহস রাখেন, যিনি রাখেন, তিনি ঈশ্বরের দরবারে আসেন। বাকিরা রিভেঞ্জ গেম খেলবে, ওই কালা জাদুতে যাবে, বা এই ধরনের কাজকর্মের মধ্যে নিজেদের ইনক্লাইন্ড করবে। এখানে আমার কিছু বলার নেই। এবার বিষয়টা হচ্ছে, যারা কার্মিক লুপ থেকে তারা জানলো যে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি আদৌ আছি কিনা কার্মিক লুপে। এবার তারপরে তারা ঈশ্বরের কাছে হেল্প চাইলো। সেখানে যখন তারা হেল্প চাইছে, কোনো রিডার, ট্যারো কার্ড রিডার হতে পারে বা কোনো স্পিরিচুয়াল হিলার, তারা তার কাছে যাচ্ছে। তো এই যে সেখানে কার্মার বিষয়টা কিভাবে আসে? মানে সেও তো কিছু মানে সোল পারপাস নিয়ে এসেছে যে তাকে সেই জিনিসটা বুঝতে হবে। তো এই জিনিসটা জানতে যে চাই। কোনো হিলার বা গাইড, তাদেরকেও ঈশ্বর তৈরি করে দেন প্রথমে, যে অন্য মানুষের জীবনটাকে বা যে ব্লু প্রিন্টটা আছে, কার্মিক ব্লু প্রিন্টটা বোঝার মতো যোগ্যতায় তারা যান। তারা গাইডেন্স দেন যে আপনার এই কারণে এটা হচ্ছে, আপনি কিন্তু বুঝেছিলেন। এই যে বললাম, যার গল্প বললাম, তার বিয়ের আগেই তাকে শর্ত দেওয়া হলো যে যে জায়গায় তার ফ্লারিশ হবে, তার ক্যারেক্টার্স, তার নাম যশ বৃদ্ধি পাবে এবং সে অনেক আনন্দ পাবে, সেই জায়গাটা বন্ধ করা হলো। প্রথম কিন্তু ওখান থেকে সে কিন্তু একটা পয়েন্ট ছিল যে না, কেন এরা এটা বলছে, সেখানে প্রশ্ন তোলেনি, কারণ মা বাবার দিকও ছিল। একটা মেয়ে খুব অসহায়, সে কিন্তু তাকে পাত্রস্থ করা হয়েছিল। কার্মিক লুপ বোঝা যাবে কি, তোমার পার্সোনাল গ্রোথে সাহায্য করবেন এবং পার্সোনাল গ্রোথে তারা হ্যাপি হবে না, সে যে ফর্মেই তিনি থাকুন। হ্যাঁ, যদি আমি মনে করি যে আমার বাবা মা এই মুহূর্তে আমাকে বুঝছেন না, আমার পার্সোনাল গ্রোথ এটাতে সম্ভব, আমি এই পড়াশোনাটা করতে চাই, তাহলে তোমাকে রিস্ক নিয়ে সেটা প্রমাণ করতে হবে। থ্রি ইডিয়টসের মাধবনের কথা মনে আছে তো? ফটোগ্রাফি করতে চেয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে বাবা ভর্তি করেছিলেন এবং উনি চেয়েছিলেন, কিন্তু ছেলের প্যাশন ছিল ফটোগ্রাফিতে। ওর সোলমেট ছিল আমির খান, ওই নাম কি ছিল আমার মনে পড়ছে না, ও পোস্ট করে দিয়েছিল। এগুলো এরকম ফ্রেন্ড কিছু থাকে, এরা হচ্ছে ভীষণভাবে সোলমেট এনার্জি ক্যারি করে। এবং কি হলো যে ফাইনালি ওর বাবা দেখলো যে ইঞ্জিনিয়ারে যা মার্কস আনছিল বা রেজাল্ট করছিল, তার মধ্যে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হচ্ছিল। আর এখানে ও কিছু এফার্টলেসলি করে ও একটা ওয়ার্ল্ড রিনাউন্ড ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিলেক্টেড, যেটা নিজেও জানে না। বোঝাতে পারছি? প্রমাণ করতে হবে যে আই হ্যাভ দ্যাট প্যাশন অ্যাবাউট মাই ওয়ার্ক অর অ্যাবাউট মাই ড্রিম। সেটা বাবা মার ক্ষেত্রে হয়, সেখানে ছেলে মেয়ে প্রমাণ করছে। কিন্তু বাকি ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার পার্সোনাল গ্রোথ, আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে আটকে রাখা, বন্ধ করে দেওয়া, টাকা পয়সা নিয়ে নেয় অনেকে, যে আমি চাকরি করছি, টাকা পয়সাগুলো নিয়ে নিল কোনো ছলে বলে কৌশলে, এরা কার্মিক। আমাকে সিগন্যাল নিয়ে নিতে হবে যে সিগন্যাল দিচ্ছেন, কিন্তু এবার অনেকে অনেক বছর লাগিয়ে দেয় লুপ থেকে বেরোতে, এটা তাদের ডিসিশন। এবং কোনো রিডারের কাছে এলো, কোনো হিলারের কাছে সে গেল, তখন তাকে যখন জানানো হচ্ছে, সে তখনও সেই গাইডেন্সটা মেনে তার বুঝতে টাইম লেগে যাচ্ছে। অনেকে আছে খুব ফাস্ট ডিসিশন নেয়, যে আমি কিন্তু এই যে বললাম যে প্রসেসগুলোর মধ্যে ঢুকবো, আমি হিল করবো নিজেকে, আমি এখানেই থাকবো, বাট আই অ্যাম আনটাচড বাই এনি টক্সিসিটি অ্যারাউন্ড মি। সে যে পিপলই আমাকে দিয়ে থাকুক, আমার শাশুড়ি মা দিক বা আমার ছেলে দিক, যে এই যে পাওয়ারটা নিজের ভিতরে, এই পাওয়ারটাকে জাগানো। আমি কারোর হার্ম তো করি না, সেজন্য আমার নিজের ওপর ভয় নেই। আমার যারা হার্ম করছে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, যেভাবেই আমি ড্রেনড আউট হচ্ছি, সেখান থেকে আমি বেরোনোর কি উপায় করছি। অন্যের কাছে সাহায্য চাইলে হবে না, নিজেকেই তুমি রেসপন্সিবল, তোমাকেই বেরোতে হবে এবং তুমি কাজ করবে, অবশ্যই রাস্তা বেরোবে। আচ্ছা, এনার্জি কি চুরি হয়? মানে আমি কারোর কথা ভাবছি, তার কথা ভাবলেই আমার এনার্জি লো ভাইব্রেশনে যাচ্ছে, সেক্ষেত্রে এনার্জি কি চুরি হয়? একদমই। এনার্জি চুরি ভাষাটা যেরকম বলছো, আমি বলি, তুমি নিজের এই কি শিখেছো, তো তুমি যার কথা ভাবছো তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে তোমার একটা এনার্জেটিক কর্ড স্থাপিত হয়, ঠিক আছে, স্থাপন হয়। এটা অদৃশ্য, এটা বুঝবে যে যারা এনার্জি নিয়ে কাজ করেন, এবং এমনি সাধারণ মানুষও বুঝবেন যে আমাদের নেভাল, নাভি থেকে তার নাভি পর্যন্ত একটা এনার্জেটিক কর্ড হয়ে যায়। এইবার মানে একটা সিওয়েজের মতো, যেমন ড্রেন দিয়ে জল যাওয়া আসা করে, সিওয়েজ সিস্টেম, ওরকম তার এনার্জি তোমার দিকে আসবে। তুমি তার কথা ভাবছো, সে যদি ভালো হয় তো ইউ উইল ফিল গুড, আর যদি সে সেরকমই টক্সিক হয়, ধীরে ধীরে তুমি লো হতে শুরু করবে, ঠিক আছে। আর
বিভিন্ন নেগেটিভ মানুষ যারা তোমার সাথে ভাইব্রেশনালি অ্যালাইন করে না, তোমার মতো এনার্জি নয়। তুমি যেরকম সৌম্য, ভালো, লোকজনের ভালো চাইছো, ভালো এনার্জি, একজন ভালো সোল। এবার তুমি মাঝখানে গিয়ে কিছু টক্সিক পিপলের মিটিং হচ্ছে, সেখানে তোমাকে বসানো হয়েছে। তুমি মিটিং টিটিং সেরে তাদের সাথে যখন কমিউনিকেট করছো, তারা বিভিন্ন রকম ভাইবস দিচ্ছে। মুখে কেউ কথা বলে না, ভাইবস হচ্ছে আমাদের বেরো, এনার্জিটা আমার আশপাশ থেকে তোমার আশপাশ থেকে রিফ্লেক্ট করছে। তোমার যে অরা আছে সেখানে তুমি তো তখন একটা রিসেপটিভ মোডে আছো, তুমি জানো না হাউ টু প্রোটেক্ট ইওর অরা, তুমি লক করে বেরো না। এবং তুমি তখন কি করছো, ওই ব্যক্তিগুলোর তোমার দিকে একটা জেলাসির এনার্জি, একটা হেট্রেডের এনার্জি, এই আবার কে, হ্যাঁ, এইরকম ধরনের যে এনার্জিগুলো দিচ্ছে, মুখে কিছু বলছে না, তুমি বুঝতেও পারছো ওগুলো অ্যাবজর্ব হচ্ছে তোমার অরা দিয়ে। এবং অরা এনার্জেটিক হুক তৈরি হয়, এরকম ছিদ্র। যারা রোজ হিলিং করছে বা হিলারের থেকে হিলিং নিয়েছে তাদের অরা স্ট্রং। যারা জব করেন, হ্যাঁ, দীক্ষিত হওয়ার পরে জব করলে ওরা স্ট্রং থাকে, সেখানে আনটাচড তারা। হ্যাঁ, ওই হুকগুলো যেই ক্রিয়েট হয় না, যে এনার্জিগুলো আসে ওটা বাউন্স ব্যাক করে আবার সেন্ডারের কাছে যায়, তারা আরও জ্বলে পুড়ে মরে। বুঝতে পারছি? তো এরকম ব্যাপার। এই প্রোটেকশনটা তোমাকে জানতে হবে। যে মানুষ করছেন সে যে রিচুয়াল প্র্যাকটিস করেই করুন, এমন নয় যে রেকি। ইউনিভার্সের অনেক প্রসেস আছে, ওই যে বললাম জব টপ করেন যারা, মালা জব করছেন সঠিকভাবে, তাদেরও অরা স্ট্রং হয়। বুঝেছো? এভাবে এনার্জি চুরি থেকে বাঁচা যাবে, উপায় অবলম্বন করা যাবে। এবার আমি অডিয়েন্সের জন্য জেনারেল গাইডেন্স জানবো, যারা এই মুহূর্তে কার্মিক লুপে রয়েছে তারা কি বেরোতে পারবে কার্মিক লুপ থেকে? তাদের জন্য কি গাইডেন্স? জেনারেল কালেকটিভ, এই গাইডেন্সটা জেনারেল কালেকটিভের জন্য গাইডেন্স বলছো। দেখা যাক তাদের জন্য যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে, যারা ভিউয়ার্স আছেন, দেখছেন, প্লিজ এঞ্জেলস, আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, আমাকে গাইডেন্স দাও। যারা দেখছেন, এখানে অনেকে আছে যাদের স্টাক এনার্জি আছে, ছবিগুলো দেখলে বুঝতে পারবে। এখানে ইলাস্ট্রেশনসগুলো ভীষণ ইন্ডিকেটিভ হয়। এবং স্টাক এনার্জি থেকে বেরোতে হবে, তাহলেই তাদের কিন্তু এই যে ইনক্রিজ মিনস হচ্ছে তাদের মানে ওয়েলথ আসবে, লাইফে মানি এনার্জি আসবে, সচ্ছলতা আসবে। এবং এখানে অনেক কিছু জেমস্টোনস দেখছি, মানে ক্রিস্টালের সাথে কাজ করার জন্য বলা হচ্ছে। কেউ আছেন, আমি এনার্জি রেজোনেট করছি। এবং কেউ হয়তো নতুন বাড়ির স্বপ্ন দেখছেন বা কিছু, সেইগুলো ফুলফিলড হবে সাইকেল কমপ্লিট হলে। তবে সাইকেল মিনস টক্সিক কোনো সাইকেলে আছেন, যেটা আগের কার্ড ছিল স্টাক এনার্জি, স্টাক মানে ফেঁসে আছেন। এই যে কার্মিক লুপটা বললে, দেখো সেই রিলেটেডই কার্ড এসছে। এবং সেই কার্মিক লুপ, এখানে একটা রেইনবো সাইন আছে, মিনস ঈশ্বর কিন্তু দেখছেন, আপনার গাইডেন্সে আছেন, ঠিক আছে। এখান থেকে বেরোনোর পরে কিন্তু এই যে অ্যাবান্ডান্সটা তিনি উপভোগ করতে পারবেন, এটা কিন্তু সোজা মেসেজ। আর একটা এখানে যেটা সাবধান বানিয়ে আসছে, কমিটমেন্টের কার্ড এসছে। আমি জানি না যারা দেখছেন কি বিজনেস কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো এন্ডোর্সমেন্ট সাইন করার আগে, কোনো ফ্রেন্ড আছে দ্বিতীয়বার ভাববেন, কমিটমেন্ট দেওয়ার আগে এরকম কোনো ইভেন্ট থাকলে সেখানে কিন্তু স্টেপ অ্যাসাইড, একটু ভাবার জন্য 3 দিন সময় নেবেন, সেখানে একটু রিসার্চ করবেন, ইনফরমেশন গ্যাদার করবেন, তারপরে দুম করে কমিটমেন্ট দিতে বারণ করছে। আমি জানি না এখানে কার কেউ বিজনেস ডিল সাইন করবেন বা কিছু, সেই জায়গায় ঠিক এরকমভাবে ওয়ার্নিং অথবা লুপ থেকে বেরোনোর গাইডেন্সগুলো আসে। আচ্ছা, আমি দর্শকদের হয়ে আমি প্রশ্ন করছি। কিছু দর্শক আছেন যারা এরকম প্রশ্ন করেন যে তারা এখন ম্যারেজের কথা ভাবছেন, তো তাদের জন্য কি গাইডেন্স? ম্যারেজ, এক্ষুনি আমি দেখছিলাম যে একটা কার্ড মানে বের হয়নি। ম্যারেজের জন্য যারা ভাবছেন, এই প্রথমেই তো পিস কার্ডটা এসেইছে, বাহ এসেছিল, আমি দেখছি। যারা ম্যারেজের জন্য ভাবছেন, জেনারেল কালেকটিভ, যারা ভিউয়ার্স এই মুহূর্তে আছেন, তাদের এনার্জি কানেক্ট করো। ফ্রেন্ডস, কলিগস, ওকে, থ্যাংক ইউ এঞ্জেলস। আচ্ছা, ম্যারেজের জন্য এখানে এনার্জি পাচ্ছি হচ্ছে সারাউন্ডেড বাই ফ্রেন্ডস অ্যান্ড কালিগস। সেখান থেকে ম্যারেজের কোনো অফার আসতে পারে, মানে পরিচিত সার্কেল থেকে পছন্দ করছো, সেই ম্যারেজ সাকসেসফুল হতে পারে, আমি সেই এনার্জি পাচ্ছি। যারা কিন্তু মানে চেনা পরিচিত সার্কেল থেকে, এবং অপটিমিস্টিক থাকতে বলছে, ভালো ম্যারেজের পর, মানে সেই ম্যারেজটা
ভালোর দিকে যাবে। এখানে কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং হচ্ছে, পার্সোনাল রিডিং আরো অ্যাকিউরেট হয়। মানে এই Peace এসছে। মুহূর্তে যে ভিডিওটা হ্যাঁ, দেখবে তার অনেকে জন্য। যার সাথে রেজনেট করবে তারা বুঝবেন। এবং পিস মিন্স ভালো মতো তাদের দুজনের সাথে মিল থাকবে, যেটা হয় না যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর যে একটা বন্ড, সেই বন্ডটা। এবং আমি এখানে বাচ্চাদের এনার্জি পাচ্ছি, মানে হ্যাপি ম্যারিড লাইফ। হ্যাপি ম্যারিড লাইফ উইথ চিলড্রেন, ঠিক আছে। এবং কারোর তো চিলড্রেন আসবে, মানে অন দ্য ওয়ে হয় না সেরকম জায়গা, মানে বেবি প্ল্যান করছেন আসবে, এরকমও মেসেজ আছে। আর চেষ্টা করছেন, কারণ আমি দেখছি। এবং ডিভাইন যে সোলগুলো হয় তাদেরকে ম্যানিফেস্ট করার জন্য, মানে আমার সন্তান রূপে আসুক, আপনাদের কিন্তু কিছু রিচুয়াল করতে হয়, প্রে করতে হয়, আপনাদের নিজেদেরও শুদ্ধ থাকতে হয়, সেই মেসেজ আসছে। সেটা আপনাদের জন্য বার্তা, যারা রয়েছেন এই প্রসেসে তারা বুঝে নিয়ে সেই মতো এগোবে। আচ্ছা, আমি আমার দর্শকদের জন্য জানতে চাইবো যারা রিলেশনশিপে আছে বাট অন অফ সিচুয়েশন, তো তারা এখন কি করবে, তাদের জন্য কি গাইডেন্স? তাদের জন্য মানে তাদের কি জায়গাটা রেকটিফাই করতে হবে। হ্যাঁ। Listen to my heart chakra. Thank you angels. যারা ভিউয়ার্স আছেন তাদের রিলেশনশিপ ব্লকেজ, নিজেদের মধ্যে কি ব্লকেজ আছে যার ফলে রিলেশনশিপে গ্রোথ আসছে না, অথবা রিলেশনশিপ গুলো ফেল করে যাচ্ছে। থ্যাংক ইউ। কম্প্যারিজন। এখন যারা ভিডিওটা দেখছো, হ্যাঁ, এটা এটা তার হচ্ছে জন্য। 100% রেজোনেট নাও করতে পারে। যারা এনার্জি কানেক্ট হ্যাঁ, করবে। পার্সোনাল রিডিং এ যেমন ভীষণভাবে হয়। আচ্ছা, বেশ কিছু এনার্জি বেরিয়েছে, দেখো। ফিয়ার অফ চিটিং, বটম অফ দ্য ডেক এসছে, ফিয়ার অফ চিটিং। হ্যাঁ, আমি বলে দিচ্ছি একের পর এক। প্রথম কথা, কম্পেয়ার করছে অনেকে, ঠিক আছে। পাস্টের যে পার্টনার ছিল সেখানে এই পার্টনারও তেমন হবে কিনা, এই ধরনের আশঙ্কায় অনেকে কম্পেয়ার করে রিলেশনশিপটাকে টক্সিক করে তুলছে, বা নিজে একটা সাসপিশনের এনার্জিতে থাকছে, যার ফলে নিজেকেও ঠিকঠাক দিতে পারছে না। নিজের ভয়। হ্যাঁ, ভয় আছে, ফিয়ার আছে, কম্প্যারিজনের এনার্জি আসছে। কেউ আছেন যারা এটা করেন, ঠিক আছে। এবং কারোর ক্ষেত্রে রিলেশনশিপে কিছু রিস্ক নিতেই হয়। সেটা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাওয়ার পরেও আমার লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, এবং যদি ট্রু পার্টনার্স হয় তারা রিস্ক নেবেন। এখানে আছে কেউ টু রিস্কি বলে পিছিয়ে আসেন। ও বাবা, ওর তো আবার এটা নেই, যদি ওটা হয়, এই কাইন্ড অফ এনার্জি আমি কিন্তু রেজনেট করছি, আমি শুনতে পাচ্ছি। এবং তারা রিলেশনশিপে কিছু জায়গায় আমাদের ওই অ্যাডভেঞ্চারগুলো ফেস করতেই হবে। ট্রু পার্টনার্সরা সবসময় একে অপরের হাত ধরে থাকবেন। ভিকটিম মেন্টালিটি, সব লাভের কার্ড এসছে এখানে, কিন্তু অনেকের কার্ড এসে দেখছো কিভাবে রেজনেট করে। এবং ভিকটিম কার্ড প্লে করেন অনেকেই, যে আমি খুব হেল্পলেস, লাভ লাইফটা আমার ভালো না, এটা বলেন রোজ। এর ফলে লুপ তৈরি হয়েছে, এই লুপেই উনি ঘোরেন, এবং বারবার ওনার সাথে যারা আসে তারা ওনাকে ভিকটিমটা বানিয়ে দিয়েই ছেড়ে যান, যাতে উনি ওটাই আবার ফিল করেন। যে এনার্জি আমরা ক্রিয়েট করি ভেতরে, সেটাই আমাদের বাইরের জগতে রিফ্লেক্ট করে। তো ভিকটিম মেন্টালিটি কেউ আছেন, জেনারেল কালেকটিভ যারা দেখছেন তাদের রয়েছে। টু বিজি, কেউ আবার রিলেশনশিপ ফিল করছে। এখানে ছবিটা দেখলে ইলাস্ট্রেশনে বুঝতে পারবেন, অফিস ডেস্কে বসে সারাক্ষণ একটা কাজ করে যাচ্ছে, ঠিক আছে। এই বিজিনেস যেটা আছে সেটার জন্য পার্টনার কাছে এক্সকিউজ দিচ্ছে যে আমি বিজি, এই জন্য এটা পারছি না, ওটা করছি না। তো আপনার পার্টনার চলে গেছে, আপনি ভেবেই নিন। ফিয়ার অফ চিটিং আছে হচ্ছে আগে চিটেড হয়েছে, এনার্জি পাচ্ছি। এবং সে শুধু ভাবে যে এও আমাকে চিট করবে না, তো আমি তো হার্ট ওপেন করছি, আমার সব জানাচ্ছি, বুঝছি, আমি খুব ভালনারেবল হয়ে যাচ্ছি, এও আমাকে চিট করবে না তো, আবার আমার একই পরিণতি হবে না তো, এই ফিয়ারটা আছে। এবং চিটিংয়ের কেসটাই সে সামলেছে আগে, এবং এটা ব্লক করছে ওকে। সব পার্টনার চিটার হয় না, ওটাই। হ্যাঁ, আগের জন চিটার হয়েছে বলে আমি একেও পুরোপুরি সেই মানদণ্ডে বিচার করব, এটা করতে বারণ করছে। আপনি আগে ট্রাস্ট করুন। ট্রাস্ট, সবার উপর থেকে ট্রাস্ট চলে গেলে আপনি বাঁচবেন কি করে? এটা হচ্ছে এইগুলোর কারণে ওদের রিলেশনশিপে লুপ তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার আমি আমার জন্য একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে আমার যে ফিউচার স্পাউস বা আমার যে পার্টনার, সে কি স্পিরিচুয়াল হবে? তুমি হাঁটছে প্রীতি দে, তাই তো তোমার ফুল নেম? প্রীতি দে। প্রীতি দের তোমার তো এনার্জি ভীষণ হাই, সাংঘাতিক ব্যাপার স্যাপার। দাঁড়াও আমি একটু দেখে নিই। বাবা, এনার্জি সাংঘাতিক হাই, আমি দেখে নিচ্ছি। যেহেতু আমি এখানটায় বেশ কিছু লিমিটস আছে। অপটিমিজম, আশা রাখতে বলছে, তোমাকে হেল্প করবে সে। ক্রিয়েটিভ ইন্ডিভারে আগের দেখতেই পাচ্ছ। এবং অবশ্যই তোমার ট্রু সোলমেট আসবে। তোমার রিলেশনশিপে আমি জানি না কিরকম প্যাটার্ন,
মানে তোমার সোল কন্ট্রাক্টে তুমি কিরকম নিয়ে এসছো, এবং তোমার মধ্যে যদি কোনো ফিয়ার থাকে না সেটাকে ডিসলভ করতে বলা হচ্ছে। ফিয়ারের কার্ড আসছে। তোমার যিনি পার্টনার হবেন, বি অপটিমিস্টিক অ্যাবাউট ইউর পার্টনার, অ্যাবাউট ইউর ম্যারিড লাইফ। এবং তোমার যে ক্রিয়েটিভ, এই যে একটু আগে যে গল্পটা বললাম, তোমার যে এই যে ভেঞ্চার্সগুলো, ক্রিয়েটিভ ইউনিভার্সগুলো আছে, এগুলো তিনি বুঝবেন এবং তিনি সেগুলোকে ফুল সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং ভীষণ পিসফুলি থাকবেন। পিসটাই তো আসল। এত কিছু আমরা করছি, কাজ করছি, বাড়ি ফিরে একটু শান্তিতে থাকবো। তোমার কিন্তু ট্রু সোলমেট আসছে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রীতিকে কমেন্টে জানাতেই পারো। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে কন্ট্যাক্ট করতে হলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারো। তবে হ্যাঁ, অফিস কিন্তু রবিবার বন্ধ থাকে।